আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো বন্ধুরা, আজকে বাংলাদেশের খবর নিয়ে আছি আর কি, এবং আজকে জামাতে ইসলামী নিয়ে কথা বলবো। আমরা শুনি যে জামাতে ইসলামীর আসলে প্রত্যেকটা দলের ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু জামাতে ইসলামীর নাম উচ্চারণ করলে ওই ৭১-এর রাজাকার চলে আসে আর কি, আল বদর, আল শামস, এবং যুদ্ধ অপরাধীদের কারণে তাদের ফাঁসি, এবং নানা সময়ে বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপরে ৯০-এর গণঅভ্যুত্থান, ২০২৪-এ, মানে তাদের কিন্তু খুব একটা অংশগ্রহণ আমরা দেখিনি, প্রকাশ্যে দেখিনি। এখন ভিতরে ভিতরে তাদের একটা অপবাদ আছে তাদের নামের পাশে, যে তারা গুপ্ত রাজনীতি করে আর কি। তো মানে ভালো মন্দ সব কিছু মিলিয়ে, এবং সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক তাদের যে ইসলামী দাওয়াতের যে একটা রাজনীতি আর কি, মানে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঘরানার মধ্যে যারা নাকি অন্যরা যারা ইসলামী রাষ্ট্র তারাও তৈরি করতে চায়। এবং ওয়াজ মাহফিলে আমরা কিন্তু বিভিন্ন যারা নাকি ওয়াজ মাহফিলে বক্তা আছেন, তারা কিন্তু একেবারে ধুয়ে দেন জামাতে ইসলামী নাকি বাংলাদেশে কোনো ইসলামী দল না, এটা তারা কন্টিনিউয়াসলি বলতে থাকেন। এবং আমরা যারা নাকি সুন্নিপন্থী আর কি, যারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি এবং তার জীবন আদর্শন যেগুলি আছে আর কি, সেগুলি ফলো করার চেষ্টা করি, তো তারা জামাতে ইসলামী এগুলার নাকি বিরুদ্ধে মওদুদি ইসলামী তারা কায়েম করতে চায়। এবং জামাতে ইসলামীর এগেনস্টে আরও অভিযোগ আছে যে তারা নবীজি এবং সাহাবী যারা ছিলেন এবং নবীজির স্ত্রী যারা ছিলেন, ভালো কথাবার্তা তারা বলেন না আর কি। তো সমস্ত কিছু মিলিয়ে আসলে বাংলাদেশে তারা রাজনীতি করতে চায়, এবং আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে তাদের সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা ক্ষমতায় চলে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তারপরেও আমরা কিছু তাদের সমালোচনা আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। আসেন আমরা আজকের ভিডিওতে তাদের যেই সমালোচনাগুলি আছে, এবং পাকিস্তানপন্থী তাদেরকে বলা হয়। 1947 সালে তারা ভারতের পক্ষে গিয়েছিল দেশভাগের সময়, এবং ৭১-এ তারা পাকিস্তানের পক্ষে গিয়েছিল। স্বাধীনতার পক্ষে যখনই এক পক্ষ সংগ্রাম করে গেছে, তারা কিন্তু তাদের বিপক্ষে গিয়েছে আর কি। জামাতে ইসলামীর নামে নানা ধরনের অভিযোগ আছে। আসেন আমরা আজকে একটা একটা করে অভিযোগগুলি দেখি। এবং একদম রিসেন্টলি বন্ধুরা, আমাদের দেশের অনেকেই তাদেরকে জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী বলে, অনেকে ভারতের পন্থী বলে, গুপ্ত রাজনীতি করে, যেহেতু তারা আওয়ামী লীগের সাথে তারা আতাত করে, ভারতের সাথে আতাত করে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদের একটা বড় সংখ্যক আওয়ামী লীগের ভোট ব্যাংক দরকার। বন্ধুরা, আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ঘুরতেছে, এবং জামাত ইসলামীর সাথে কানেকশান পাকিস্তান না, ভারতের না, এবং সরাসরি ওই গাজাকে যারা ধ্বংস করেছে সেই ইসরায়েলের লোকজনের সাথে আর কি। তো আসেন আমরা টোটাল ভিডিওটাই দেখি এবং শেষ পর্যন্ত থাকি। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সমালোচনা নিতে হবে, ক্রিটিসিজম নিতে হবে। দলকানা এবং অন্ধ যারা আছেন আর কি, তারা আমার ভিডিওটা দেখেন না, ডাইজেস্ট করতে পারবেন না। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের জিনিস, মিম এবং ফটো কার্ড, ছবি এগুলি ঘুরে বেড়াচ্ছে। এবং দেখেন এখানে প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার শফিকুর রহমান, ওনার ছবি এখানে একজন এআই দিয়ে পোস্ট করেছে। এবং এখানে একেবারে অ্যালকোহলের ছবি, তারপর সিগারেটের ছবি, এবং প্রধানমন্ত্রী হিসাবে এখানে তার টেবিলে শোভা হচ্ছে। মানে লোকজন পারো ভাই। তো আমি একটা করে কিছু ছবি ভিডিও এগুলি দেখাবো, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। তো দেখেন বন্ধুরা, এখানে দ্য ডেইলি ইনকিলাব একটা খবর দিয়েছে 18 ঘন্টা আগে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের বিভাজিত করেছে জামায়াত এবং হিন্দুত্ববাদী শক্তি একই পাখির পালক, বিস্ফোরক মন্তব্য কেরালার মুখ্যমন্ত্রী। মানে কেরালার মুখ্যমন্ত্রী ওরাও কিন্তু এখন টেনশনে পড়ে গেছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে না হবে আর কি। তো ভারত চায় যে এরকম বাংলাদেশে মানে জামাত ইসলামীর মতো রাজনৈতিক দলগুলা তারা আসুক এবং ইসলামী রাষ্ট্র করুক, এবং তারা মওদুদি ইসলামী কায়েম করুক বা ওই মদিনার সনদের ইসলামী কায়েম করুক, সেটা বিষয় না। বাট বাংলাদেশ যে এটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, এবং সবাই দাড়ি টুপি একেবারে ওই বোরখা টোরখা পরে আমরা ঘোরাফেরা করি, নারীরা ঘরবন্দি থাকুক, এগুলা ভারত চায়। এবং এগুলি করলে তাদের জন্য সুবিধা হবে, যে তারা বলতে পারবে যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে বাংলাদেশ। তো বন্ধুরা, আমি জুলকারনাইন সায়ের সাহেবের ইয়ের মধ্যে ঢুকে গেছি, ফেসবুক পেজের মধ্যে।
তো আমি এই পোস্টটা উনি 16 ঘন্টা আগে দিয়েছেন এবং এটা একদম ভাইরাল। এখানে দেখা যাচ্ছে যে নন্দী হচ্ছে কৃষ্ণ নন্দী, তাদের জামাত ইসলামীর যে নমিনেশন প্রাপ্ত একজন, এবং তার সাথে ওই ভারতের মানে বেশ সখ্যতা, বিজেপির সাথে সখ্যতা, বিজেপির লোকজনের সাথে আমরা দেখতে পাচ্ছি, এবং তাদের যে ওখানকার কিছু এজেন্ট আছে মানে তাদের রয়ের সাথেও ঘুরে ফিরে রয়ের সাথেও কানেক্টেড এই লোক, এবং ইসরায়েলের সাথেও কানেক্টেড। তো দেখেন এই পোস্টটা আমরা একটু দেখি। 1 ডিসেম্বর 2025 খুলনায় 8 দলের বিভাগীয় সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান খুলনা 1 আসনে জামাতে ইসলামীর প্রার্থী হিসাবে জামাতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসাবে ঘোষণা করেন। মানে অনেকে বলেন যে এখন জামাতে ইসলামী এখন জামাতে হিন্দুত্ববাদ হয়ে গেছে আর কি। তো এইটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যেহেতু হিন্দু মানে ভারতকে সন্তুষ্ট করতে হবে, হিন্দু নমিনেশন দিয়েছে, তো এখন আমেরিকার জন্য খ্রিস্টান নমিনেশন দেন, আবার চায়নাকে ম্যানেজ করার জন্য বৌদ্ধদের দেন, নাইলে তো আসলে মানে মিলতেছে না, এটা তো ঠিক হইল না আর কি, জাস্টিস হইল না। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামাত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামাত ইসলামের মনোনয়ন পেলেন, সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। মানে এটা তো ওই যে রয়ের কারসাজি, মানে জামাত ইসলামী যে একদম ভারতের ভিতরে ঢুকে গেছে পেটের মধ্যে, এটা মানে আমি অনেক দিন থেকে আসলে বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে সাহস পাচ্ছিলাম না, কারণ এখানে আসলে আবার আপনারা এগুলো নিতে পারেন না। এবং এখন তো যেটা হয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ তারাও এখন ওই গুপ্ত রাজনীতি করা শুরু করছে, তাদের কিন্তু ওই পোস্ট কমেন্ট এগুলি দেখবেন না, এখন তারা সব ওই জামাত ইসলামের একেবারে মানে শরিয়ার পন্থী হয়ে গেছে, এবং হামলে পড়ে ভাই তারা জামাত শিবিরের হয়ে, তারা ওই নিজেরাই এখন একটা বট বাহিনী, তাদের তো আগের বট বাহিনী ছিল, এখন জামাত ইসলামী এবং আওয়ামী লীগের সবাই মিলে এক হয়ে একেবারে সুপার জামাতে ইসলামের একটা কমিউনিটি দাঁড়িয়ে গেছে আর কি। এবং তারা এই বুলিটুলি করে, এবং বট বাহিনী যেটা বলি আর কি, তারা এখন ওই আওয়ামী লীগ এবং জামাত এবং সব মিলেঝুলে একাকার। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। এটা কে বলতেছে? জুলকারনাইন সায়ের আর কি। আমি তো জানি যে উনি তার সাথে ওই সেনাবাহিনীর ডিজিএফআইয়েরও লোকজনের সাথে সম্পৃক্ততা থাকতে পারে। তো এটা যদি আমরা আগের একটা পোস্ট দেখেছিলাম, সেখানে ইসলামী ব্যাংকের ডিরেক্টর এবং অগ্রণী ব্যাংক এবং শত শত লোকজন ওই মাসুদের সাথে কথা বলতেছে আর কি। তো ওই মাসুদ যখন ওই বেড়ি পরে জেলখানায় বন্দি ছিল ফ্যাসিস্টের সময়, ভাই ওই লোকটার জন্য কান্নাকাটি করতাম। এখন এই চুরি করবেন ভাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে তো চুরি, ভোট ডাকাতি। হাসিনা যেগুলি করে গেছিলো এখন ওই জামাত ইসলামী সেগুলো করতেছে। ওই পোস্টটা আমি এখানে দেখাচ্ছি না, আপনারা সবাই জানেন যে ইসলামী ব্যাংক মানে যেন নির্বাচনে ডিউটিতে না থাকে, এটা কিন্তু বিএনপি অনেক আগেই জানাইছিল, ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক। এখন তো দেখতেছি যে ব্যাংক সবাই, তারা ওই যে ইউনিভার্সিটি দখল করেছিল, ব্যাংক দখল করেছিল, এই ব্যাংক দখল করেছিল হচ্ছে যে তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনটাকে ম্যানিপুলেট করা আর কি। তো এইগুলি থাকবে না আমার মনে হয়, যে যেহেতু ছড়িয়ে গেছে। এবং লজ্জা ভাই মাসুদ, আপনাকে তো ওই সময় কান্নাকাটি করতাম ভাই, আপনার বেড়ি হাতে পায়ে শিকল পরানো এবং এগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এখন আপনারা এই ক্ষমতার জন্য এই চুরি ডাকাতি, ইঞ্জিনিয়ারিং বলে কিছু আছে, এটা তো ভোট ডাকাতি ভাই। এক ফ্যাসিস্টের লাথি মেরে বাইর করছি এইসবের কারণে এখন আপনারা আবার আর এক ফ্যাসিস্টের পথে চলেছেন আর কি। তো দেখেন এখানে উনি কোনো কিছুই খবর জানে নাই। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের দেখছেন বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। তো ওই ইনফ্লুয়েন্সার যেগুলি আছে, ওই পিনাকির অনেক এখানে সাগরেদ আছে আমি জানি আর কি। তো এইগুলো ভাই আমার ভালো না লাগলে আপনারা থাকেন না। ইলিয়াস হোসেন ওইটা তো আর একটা ইতর আর কি, তো তারও অনেক লোকজন এখানে আছে। তো তোরা দেখ ভাই, তোরা দেখ, তোদের জামাতে ইসলামীর লোকজন হচ্ছে যে ভারতের রয়ের সাথে কাজ করে। জামাতে ইসলামী এখন ভারতের রয়ের ইশারায় কাজ করে ভাই, এটা ফ্যাক্ট। এখানে কি বলতেছে? তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের মানে ভারত বিশেষ করে একটি সংস্থার সাথে মানে রয়ের সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। চিন্তা করছেন? আর এই ইলিয়াস হোসেন এগুলি বলে যে বিএনপি হচ্ছে যে ভারতের, মানে তোদের কোনো আক্কেল আছে রে ভাই? আসতেছে আমি ইলিয়াস হোসেনের সাথেও আসতেছে আমি।
বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসাবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি তারিখ 15 এপ্রিল 2023 হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র। মানে জামাত ইসলামী ভাই বিক্রি হয়ে গেছে গিয়া। ওখানে ওই যে ইলিয়াস হোসেন নিজেই একসময় কইছিল যে নায়েবে আমির ওই যে তাহের যেটা আছে এটা নাকি ওই রয়ের এজেন্ট আর কি, এবং তার ঘর বাড়িতেও ওই আওয়ামী লীগের সবে মানে হাম্বাদিক যেগুলো ছিল, হলুদ হাম্বাদিক, এগুলি সে নাকি পুষছে আর কি। এগুলো ইলিয়াস হোসেনের কথা আর কি। তো তারা ভাই গাদ্দার। এই কয়েকজন ইনফ্লুয়েন্সার আছে 4-5টা, এই মিনাফারা আছে, তারপর পিনাকি আছে, ইলিয়াস হোসেন, আবার ওদিকে জ্যাকব মিল্টন, বনি আমিন, এদের ভাই বন্ধ করে দেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যেটা আছে বন্ধ করে দেন, বাংলাদেশ ভাই শান্তির দেশ হয়ে যাবে। এরা ভাই বাংলাদেশকে নাচাচ্ছে, নষ্ট করে দিবে বাংলাদেশকে। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র। এটা হচ্ছে গোলাম পরোয়ার আছে, এই গোলাম পরোয়ারের সাথে আবার ওই খুলনার ওইদিকে লোকজনের মানে ওই হিন্দুদের একটা মিছিল টিছিল দেখছিলাম, বিশাল মিছিল, গোলাম পরোয়ার ওইটার নেতৃত্বে ছিল। তো এরা হচ্ছে যে সবাই ভারতের রয়ের পেটে ঢুকে গেছে ভাই। আর এরা তো সব জাসদ মানে ওই যে 71-এ সব মুক্তিযোদ্ধা কোপানো এরা আর কি, এবং এরা সব ওই ভারতের লোকজন। ডাক্তার শফিকুর রহমানও ওই জাসদ করতো 71-এর ওই সময়। মানে এরা ভাই ওই রয়ের রিক্রুট ভাই, ভারতের রিক্রুট। এই বিষয়ে জানতে আমি সরাসরি আজ জনাব কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তার বক্তব্য ও সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান, শিপন কুমার বসুকে তিনি চেনেন না। চিন্তা করছেন কীরকম গাদ্দার। তবে শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। মানে আমি ওই পোস্টার দিছিলাম আমার কমিউনিটি পেজে, এখানেও আইসে আপনারা বলেন এইগুলি তো এডিটেড। মানে দলকানা ভাই, থাকিস না ভাই তোরা এখানে, আমার এই ভিডিওগুলি দেখার দরকার নেই। দলকানা, মূর্খ। ইলিয়াস হোসেনের 5-8 সব এই পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু, এটা ভারতের এজেন্ট। এর কথাতে তোরা উঠোস আর নাচোস। এই বিষয়ে জানতে আমি সরাসরি উনি ওনার সাথে কথা বলেন এবং উনি বলছেন যে এগুলো সব ভুয়া, এবং শিপন কুমার বসু উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে। এটা কে বলতেছে? এটা হচ্ছে যে ওই কৃষ্ণ নন্দী বলতেছে আর কি। এবং এসব ছবি সবই এডিটেড। তিনি আরও দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। তো তোরা তো ভারতের এজেন্ট রে ভাই, তোদের কাছে চাঁদা দাবি করলে কি আর না করলে কি। তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই 3টি ছবির এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটা ডেটা পাওয়া সম্ভব হয়নি। তবে ফরেনসিক অ্যানালাইসিস করে কোনো ধরনের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। মানে চিন্তা করছেন, শিপন কুমার বসুর সাথে তোলা 2টি ছবিতে উল্লেখ করা হয় 15/2/2003 কৃষ্ণ নন্দী ভারতে অবস্থান করছিলেন, যা তার ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য 2013 সাল থেকে অদ্যাবধি মোট 22 বার তিনি ভারত গমন করেছেন। তো আমরা তো জানতে চাই যে ডাক্তার শফিকুর রহমান আর ওই যে তাহের ওরা কয়বার ভারতে গেছে এটা একটু আমরা জানতে চাই। হ্যাঁ, ওরা ওই যে কোথায় কাতারে যায়, কোথায় যায়, কার সাথে কোন গোয়েন্দার সাথে মিটিং করে, ভাই এগুলো প্রকাশ করেন ভাই। দেশের সাথে গাদ্দারি করেন না আপনারা। তো এখানে দেখেন মানে বোতলে মাল খাচ্ছে এখানে, তো হিন্দু তো ও এখানে মাল খাবে না তো কি খাবে। এবং সে বলতেছে এগুলো এআই এডিটেড। এখানে আপনারাও বলছেন তো এগুলো তো এআই এডিটেড না, এটা ফরেনসিক করে দেখা গেছে। দেখছেন মদ খাচ্ছে, গিলতেছে শালা। এখানে ওই যে এখানে নারী নিয়ে নারীর ব্যবসা শুরু হয়েছে ওখানে। তো দেখেন এখানে কমেন্টের মধ্যে অনেকে এই 3টা পোস্ট ছবি পাইয়া মাইরা দিয়েছে, কিন্তু এর তলে আরও কিছু পোস্ট আছে কমেন্টের মধ্যে, ওইটা আপনারা দেখেন নাই। তো দেখেন এখানে ফরেনসিক করছে, এগুলি সব 1 নম্বর 2 নম্বর ফাইল এগুলি দিয়ে কনফার্ম করতেছে যে এটা এআই না। আচ্ছা, এটার মধ্যে দেখেন এগুলি এআই না। ইসরায়েলের ছবি নিয়ে এই শিপন কুমার ও মেহেদি সাফাদি। তো এইটা তো ভাই ভয়ের রে ভাই। এই যে এখানে শিপন কুমার ও বিজেপি নেতারা মানে এইটা এবং ইসরায়েলের মোসাদের এজেন্টের সাথে এই লোক এখানে জামাত ইসলামের এই নমিনেশন পাওয়া, এবং তাকে দেওয়া হয়েছে এই কারণে যে তাদের ওই মানে ব্লেসিং থাকতে হবে, ইসরায়েলের ব্লেসিং থাকতে হবে, ভারতের রয়ের ব্লেসিং থাকতে হবে, এবং তাদের ওই এগুলি থাকলে ওই ফ্যাসিস্ট হাসিনা কিছু বলতে পারবে না, এবং এখানে চুরিদারি করতে তাদের সুবিধা হবে আর কি।
মানে খুব পেইনফুল আর কি, এটা মানা যাচ্ছে না। এটা আমি বাধ্য হইলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে এইভাবে জামাতকে উপস্থাপন করতে আর কি আপনাদের মাঝে। বাট দেশের সাথে গাদ্দারি করা, মির্জাফরি করা, তারা তো করেই আসছে এটা ভাই। 71 তো আমরা আসলে ভুলি নাই, এবং এই জামাত যত বলবে যে 71 এই ভারতের সৃষ্টি, মুক্তিযুদ্ধ ভারতের সৃষ্টি, বালের মুক্তিযুদ্ধ ইলিয়াস হোসেন, তত বাংলাদেশের মানুষ আরও ক্ষিপ্ত হবে এবং মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা বাড়বে। তো দেখেন এখানে শিপন কুমার এখানে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দীর সাথে এখানে মাল খাচ্ছে, আলোচিত মেহেন্দি সাফাতির সাথে এখানে শিপন কুমারের ছবি, এগুলো শৈলাভ ভাই। আচ্ছা, এখানে আরেকজন মানে ইসরায়েলের প্রতিনিধি এখানে আছে, এবং বনিয়ামিন হচ্ছে যে আরেক মানে ভারতের ইনফ্লুয়েন্সার আর কি। মানে সে ওই ডাকসু নির্বাচন থেকে সেই স্কলারশিপ দিয়ে প্রত্যেক বছরে কয়জন করে কয় হালি নরনারী নিয়ে যাবে ছাত্রছাত্রী ওখানে অস্ট্রেলিয়াতে, ওই সময় থেকে এখানে সে শুরু করছে। এবং অস্ট্রেলিয়ার সিটিজেন, ওখানে তো সে ইসরায়েলে যাইতেই পারে, কিন্তু ইসরায়েলে যাওয়া মানুষ সে জামাতের পক্ষে কথা বলবে, ভোট চাইবে এবং দালালি করবে, ভারতের রয়ের যে নমিনেশন পাবে, তো এইগুলা তো ভাই ভালো লক্ষণ না। জামাত শেষ এবং জামাতের ভবিষ্যৎ একেবারে খারাপ। এবং আমি আজকে থেকে কিন্তু আসলে জামাতের একদম অ্যাক্টিভ এগেনস্টে কিন্তু কথাবার্তা বলবো। আপনারা সহ্য করতে পারলে করেন, আর না করতে পারলে কিন্তু ভাই করার কিছু নেই। তো দেখেন এখানে কন্টেন্ট ক্রিয়েটরের নাম বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে মোসাদের জন্য কাজ করেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি বনিয়ামিন। এগুলি জামাতের পক্ষে যারা এইসব কথাবার্তা বলে, তাদের সাথে ইসরায়েলি কানেকশন, ভাই জামাত শেষ, এইটা আর ঘুরে দাঁড়াবে না। আপনারা যতই কারচুপি করেন, যতই আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন, বাংলাদেশে আপনারা একটা ভোট, একটা সিট জিততে পারবেন না। দেখেন কি বলে বনিয়ামিন, কি বলে শুনি। কিন্তু বাংলাদেশে তো লাইফের 2 মিনিটও মানে নিশ্চয়তা নেই। না, বাংলাদেশে তো কোনো কিছু না, এটা তো এক একটা মানুষ ভেরি ভেরি ইনসিকিউর। খুব ইনসিকিউর। বাংলাদেশ সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের বড় নেতা অতটুকু জানে না। সবাই এই চোদনা জাতি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখছেন, আমার এই পোস্টে সে লিখছে যে বাংলাদেশ আমরা নাকি চোদনা জাতি, মানে মাদার চোদের চোদনা জাতি, এগুলি তো সে পোস্টে দেয়। এবং এই লোক হচ্ছে যে জামাতের খুব মানে ইনফ্লুয়েন্সার, জামাত ওই পেইড আর কি, পয়সা নেওয়া। কন্টেন্ট ক্রিয়েটর মানে ওরা জানে যে ভিডিওটি সবার মুখ না কন্টেন্ট ক্রিয়েটরদের ওরা ভ্যালু না বুঝো। পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি, সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই, সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র আর্মিটা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, মানে একমাত্র আর্মি জানে। চিন্তা করছেন? দেখেন আমার সামনে ঘুরাই, পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি। নোবডি নোজ দ্যাট। কিন্তু একমাত্র বাংলাদেশের আর্মিটা জানে যে ইয়েস উনি কোন দেশের জন্য কাজ করে, যার জন্য আমি যতবারই দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটিরা আমার দিয়ে রাখে। এবারও দেখবা দিয়ে রাখে না, মনিটর করে তোরে। এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারিদিকে লোক পুলিশ ঘেরা দিয়ে রাখছে। কেন? তারা জানে যে কিছু একটা হলে প্রবলেম, বিকজ আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি। হুইচ কান্ট্রি? হি ইজ নট এ কান্ট্রি, হি ইজ যে কোনো একটা কান্ট্রি। তারা জানে ইসরায়েল তো সবচেয়ে শক্তিশালী, আর আমেরিকা তো তোমার নাম ফুটি বলার দরকার নাই তো, তুই বলে খুব ট্যালেন্টেড মেধা বলে। মানে পৃথিবীতে একমাত্র বাংলাদেশই না, একমাত্র ব্যক্তি যে ইসরায়েলকে একবার খোলে আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকে দেখাই দিচ্ছে, তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে। কিন্তু বাংলা মানে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের মধ্যে ঢুকে দেখাই দিছে, মানে ওর নিজের কথা বলতেছে সে। চিন্তা করেন, আবার আম দেখিয়ে দিয়েছে, ইসরায়েলের সিকিউরিটি সিস্টেমের ভিতরে ঢুকে দেখাই দিচ্ছে, তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে। কিন্তু বাংলার এই লাকেনবারে চোদনা জাতি, চোদনা মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর বলে উনি তো ভিডিও মেকিং করে। ভিডিও মেকিং করলে কি 5 স্টার থাকে নাকি? কিন্তু আমি এভরি টাইম, আমি প্রত্যেক মাসে বিদেশে যাই 5 স্টার থাকি, বাট ভিডিও কন্টেন্ট করলে কি 5 স্টার পায় নাকি? হ্যাঁ, যখন আমার কেউ ভিডিও কন্টেন্ট। আচ্ছা, এটা আপনারা দেখে নিয়ে সার্চ করলে পাওয়া যাবে। এবং দেখেন সে যে ইয়েতে গেছে, ইসরায়েলে বিভিন্ন সময় গেছে, এবং এটা ওই যেহেতু সে ট্রাভেল মানে কন্টেন্ট বানায়, এটা তো উনি নিজেই বললো যে আমি কি শুধু কন্টেন্ট বানাই, আমি তো আরও, এবং ওদের যে সিকিউরিটি সিস্টেমের মধ্যে সে হাঁদাইয়া অনেক কিছু করছে, এগুলি সে নিজেই বললো আর কি। এবং সে বড় একটা ইসরায়েলের পক্ষে সে কাজ করে, এটা তো সে বললোই আর কি। তার এই বিভিন্ন কন্টেন্টের মধ্যে ইসরায়েলে যে সে বিভিন্ন সময় গেছে, এটা একটা আমরা দেখলাম।
মারাত্মক মারণাস্ত্র হাতে ইসরায়েলি নারী সৈনিক, মানে ঘুরেছে ফিরেছে। কিন্তু আমার এই জায়গাটাতে দেখানোর আপনাদের বিশ্বাসটা একটু যেন শক্ত হয় যে এই লোক কিন্তু ইসরায়েলের এজেন্ট, মোসাদের এজেন্ট ভাই, বি কেয়ারফুল। এবং এই লোক জামাতে ইসলামের পক্ষে নাচতেছে, ক্যান ইউ ইমাজিন? তো এটা আর দেখার কিছু নাই। এখানে দেখেন আমি তার ইয়ের মধ্যে আছি, পেজের মধ্যে, বনি আমিনের তার ওই পার্সোনাল আইডিও একটা আছে এবং পেজও আছে, তো দুইটাতেই ভালো সংখ্যক ফলোয়ার। তো একটার মধ্যে ডিসেম্বর 3 তারিখে সে বলতেছে, কি করব ভেবে পাই না, ডাইনে গেলে বামের জন গালি দেয়, আবার তার উল্টোটাও হয়, মাঝখানেই আসল মজা। কি করি মাদার চোদের, এমসি মানে মাদার চোদ, মাদার চোদের এই ডিএনএ মানে চোদ না, জাতি মানে জাতিকে নিয়ে। তো তাহলে কি হলো, কি করি মাদার চোদের এই চোদ না জাতিকে নিয়ে, এই শুয়োরের বাচ্চা যেন বাংলাদেশে না আসতে পারে। এরপরে ডিসেম্বর 1 তারিখে সে এরকম র্যান্ডম, সে জামাতের ভাই আরেকটা ওই রুকন আর কি, মানে আই ডোন্ট নো তাদের কি বলে, রোকন না আমিন না কি। আমি কসম খেয়ে বলছি, জন্মদেশে জামাত বান্ধব দল ক্ষমতায় এলে ঢাকা শহরে প্রতিটি ছাত্রী নিরাপদ, ন্যাম ভবনে আর কোনো মেধা সাপ্লাই হবে না। মানে ওই যে ওবায়দুল কাদের তাদের সময় ওই ছাত্রলীগের ইডেন কলেজের, তারপরে ওই রোকেয়া হলের এই মেয়েরা যাইতো না ওখানে খ্যাপ খাইতেই তো যাইতো আর কি। তো সে বলতেছে যে এখানে জামাত ইসলামী আসলে ওই ন্যাম ভবনে আর কোনো মেধা সাপ্লাই হবে না। 18-19 বছর আগে ওই বিএনপির আমলে, বেগম খালেদা জিয়ার আমলে ওখানে ন্যাম ভবনে কি গেছে কেউ, তো আমরা তো শুনি নাই। তাইলে এখানে বলতেছে যে জামাতে ইসলামীর কত বড় দালাল দেখেন, জামাত ইসলামীর যে ছাত্রীরা ওই ন্যাম ভবনে যাবে না, মানে ভাষা কীরকম দেখছেন, কীরকম সাইকো এরা, হ্যাঁ সাইকো এবং সন্ত্রাসী ভাই। ইলিয়াস হোসেন আরেকটা আছে, সেটা হচ্ছে যে দেখেন এই কারণেই তো আসলে মানে তোরা যত গালাগালি করবি আমাদের তত প্রেম ভালোবাসা বাড়বে। আমরা তো শেখ মুজিবকে বঙ্গবল্টু বলতাম, এখন ওই এদের জন্য বঙ্গবন্ধু বলবো ভাই, মানে আপনারা কেউ কিছু মাইন্ড করেন না। ইলিয়াস হোসেন গতকালকে বলতেছে যে দুশ্চরিত্রা নিকোলের চরম বেয়াদবির শাস্তি চাই, শুয়োরের বাচ্চা, মানে মেয়ে দেখলেই শুয়োরের বাচ্চার মুখ খারাপ হয়ে যায় এই ইলিয়াস হোসেন চোদনাটার। মানে আগে ওই যে নীলা ইসরাফিল, ওকে সে কিভাবে তার ওই বিকিনি পরা ছবি টবি এগুলো সেই শুয়োরের বাচ্চায় ভাইরাল করছে, মেয়ে দেখলে পারি তার মুখ খারাপ শুরু হয়ে যায় আর কি শুয়োরের বাচ্চার। বাসায় ভাতার রেখে যমুনা টিভির গুরুত্বপূর্ণ পদে থাকা সাবেক শিবির নেতা এক ভাইয়ার খাট কাঁপানোর গল্প পাবলিক করার আগেই আশা করি ব্যবস্থা নিয়ে নেবেন। ওকে ভাইয়া, দেখছেন এখানে কুত্তার বাচ্চা কি বলে। তো এই ইলিয়াস হোসেনের কিন্তু আসলে মুখ খারাপ, এবং মুখ খারাপ, স্বভাব খারাপ। এর আগে ডক্টর জাহিদুর রহমান, তারপরে ওই রুমিন ফারহানা এবং আম জনতার ওই তারেকের সাথে কিন্তু এখনও মানে প্রত্যেক দিন তার কথাবার্তা এবং পোস্ট এগুলি চলতে থাকে। তার এই হচ্ছে সাইকো ভাই। এর ওই আওয়ামী লীগের লোকজনের সাথে ওখানে আতাত করা, সে রয়ের লোকজনের সাথে আতাত করে সে আমেরিকায় থাকে আর কি। এবং এই ছোট বাচ্চাদের কিন্তু এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দিতে হবে। এবং এই নারী বিদ্বেষী যারা আছে এই ইলিয়াস হোসেনের মতো, এদের কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ করার আমি দাবি জানাচ্ছি। দেখেন এখানে সে আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে গালাগালি করে, শুয়োরের বাচ্চাটা কি বলে শুনি। শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বর যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয়। চিন্তা করেন, বাল দিবস। এবং আমি এটা বলার পর অনেকে বলতেছে যে হ্যাঁ ওই ইলিয়াস হোসেনের সাথে এগ্রি করতেছে আর কি। তো ভাই তোরা চলে যায়, ইলিয়াস হোসেনের লুঙ্গির তলে ঢুকে যায়, এখানে থাকিস না তোরা। ইলিয়াস হোসেন এই আমার মুক্তিযোদ্ধাকে শুয়োরের বাচ্চা বলে, বালের মুক্তি। এই যে শালারা যে বলে যে মুক্তিযুদ্ধ, শালারা কত বড় শুয়োরের বাচ্চার মুখ খারাপ, হ্যাঁ শালারা। আমি জীবনে কাউকে গালাগালি করি না ভাই, এই কুত্তার বাচ্চার এগুলি দেখে ভাই মানে মুখের ভাষা ঠিক রাখতে পারতেছি না। মুক্তিযোদ্ধাতেই 16 ডিসেম্বর যে কয়দিন পরে বাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস। বালের মুক্তি বিজয় দিবস রে, মানে জন্মের ঠিক নাই ভাই। ওর মা এবং ওর বাপ ছিল ওই পাকিস্তানি আর কি, হয় পাকিস্তানি আর্মির ঘরে গেছিল, আর নাইলে ও সে আর্মি ওর মায়ের কাছে আসছে, শুয়োরের বাচ্চা। দেখেন এই তারেক আমজনতার এই ছেলেটাকে কিন্তু সে বিকাশ এইটা ওইটা বলে খুব ছিলে আর কি। তো দেখেন ও কিন্তু খেপছে। স্টুপিড একটা শুয়ারের বাচ্চা, বালের বিজয় দিবস বলিস তুই? তোর বাংলাদেশের মাইয়া ভালো লাগে না, পাকিস্তানি মাইয়া ভালো লাগে। ইলিয়াসের কথা বলছি, ও বলছে না বালের বিজয় দিবস, ও বাংলাদেশের কেউ নাই। বাংলাদেশ ভাই, বাংলাদেশের যদি কেউ না থাকে তাহলে ওই কুত্তার বাচ্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দেন আপনারা। আমি সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই,
এই লোক প্রত্যেকের ব্রেন ওয়াশ করতেছে এবং ওই মাদ্রাসার ছেলেপেলে যারা আছে এদের মাথা নষ্ট করতেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কয়েকজনকে আপনারা এই 4-5 জন আছে এদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বন্ধ করে দেন, বাংলাদেশ ভাই শান্তির দেশ হয়ে যাবে আবার। তো দেখেন এখানে যে ভগবান শাহরিয়ার কবির এখানে আসছে, এই ভাই ওই ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো এদের ভাষাতে কথা বললে ভাই জুতা খুলে মারবেন। আমি নিকোল এবং অন্যান্য যারা সাহসী আছে আমি বলে দিচ্ছি যে আপনারা ওই এরকম যদি দেখেন যে টকশোর মধ্যে পাকিস্তানের দালালি করতেছে, একদম জুতা এবং খড়ম খুলে ভাই মুখের মধ্যে মারতে হবে। আমরা আছি নিকোলের সাথে। সাদিক কায়েম কি বলতেছে, জামাতে ওই ডাকসু এগুলি সব ছেড়ে টেড়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে জামাত প্রার্থীর সমাবেশে সাদিক কায়েম গাইলেন আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো ও তো লুঙ্গির তলে না ভাই, ও জেনুইন ছাত্রলীগ। ওরে ছাত্রলীগের ব্যাচ ট্যাচ বানায় দেন ওখানে 32 নম্বরে ওর একটা অফিস করে দিন আপনারা। তো বন্ধুরা এটা খুব ভালো লাগার একটা খবর, সেটা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি। আমি এটা দেখে ভাই আলহামদুলিল্লাহ পড়ছি আর কি, মানে কারণ হচ্ছে কি যে জামাতের একটু মানে তেল কমবে। এখন ওই অনেকে বলতেছিল যে জামাত আবার আওয়ামী লীগের ভোট পাওয়া যাবে কিনা, তো এখন যেটা হবে যে মিক্সড হয়ে যাবে। জাতীয় পার্টি যদি ইলেকশন করে ওই আওয়ামী লীগের অনেক ভোট জাতীয় পার্টি পাবে এবং যদি 5% বা 10% যদি আওয়ামী লীগের ভোট তারা মনে করতেছিল যে জামাত পাবে আর কি, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে আর কি, অর্ধেক হয়ে যাবে বা হয়তো কিছুই পাবে না। তো মোদি এগুলারে নাচাবে, মোদি তো এই দাড়ি টুপি কখনো পছন্দ করে না, এগুলি নাচাই টাচাই নিয়ে কাপড় খুলে দেবে আর কি, এটা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি। তো যাই হোক জাতীয় পার্টির প্রতিও আমার ভালোবাসা ছিল না, কিন্তু এই জামাতে ইসলামের এই ইতরামির কারণে আমার কাছে খুব ভালো লাগছে যে জাতীয় পার্টি আবার ইলেকশনে আসতেছে আর কি। তো বেশি আপনারা ঠেলাঠেলি করলে ভাই আমাদের কিছু হবে না, আমাদের যা হওয়ার হয়েছে। ওই আওয়ামী লীগকে যদি বলি যে হাসিনা বাদে তোমরা সব চলে আসো, আমাদের বুট পালিশ করো, এখানে ঘরের মধ্যে থাকো, তারা সবাই হাসতে হাসতে চলে আসবে। তারপরে জামাতে ইসলামের কেমনে সাইজ করতে হয় আপনারা দেখেন। বিএনপি যেটা করবে, বিএনপি ওদেরকে বলবে যে ভাই আইসা ও জামাতের পিটাইতে হবে, তোমাদের আর কোনো কাজ নাই। তো দেখবো যে আপনারা কেমনে পাকিস্তান এবং ইসরায়েলকে নিয়ে বাংলাদেশে বসবাস করেন আর কি। মানে খুব ক্ষিপ্ত ভাই, আমার মনে হয় যে আমি মুড ঠিক রাখতে পারিনি। আমি কখনোই আশা করিনি যে জামাতে ইসলামের লোকজন এইসব করবে এবং জামাতের আমিররা এগুলি চায়া দেখবে আর কি। মিনা ফারা একজন ইডিয়ট আছে, সে খালেদা জিয়াকে বলে মির্জাফর, এবং জামাতের আমিরের কোনো কন্ট্রোল নাই এদের। একটা টু শব্দ করেন এবং লাইক যে সে এনজয় করে, প্রত্যেকেই এনজয় করে। তাদের এই পেইড সব ইনফ্লুয়েন্সাররা ওই পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেকটা দিন বাংলাদেশকে নানা রকমের অস্থিতিশীল করার জন্য গালি গালাজ এইটা সেটা, এরে মারো ওরে ধরো, এইগুলি করে যাচ্ছে। এবং এখানে জামাতের আমিরের এবং তাদের বড় নেতাদের তারা লাইক যে তারা জানেই না এগুলি কি। তো বন্ধুরা যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের আর কি, বাংলাদেশকে পছন্দ করেন, বাংলাদেশের দালাল আর কি, বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন আর কি। তো যারা যদি মানে সভ্য জাতি হন অবশ্যই বুলি করবেন না, কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেন। আপনারা জামাতে ইসলামের এই ইসরায়েলপন্থী বা ভারতের রপন্থী হওয়ার আপনারা ব্যাপারে আপনারা কে কী ভাবতেছেন। জুলকারনাইন সাইরের মানে গীত গায়েন না, কারণ সেও জামাতের একজন ভক্ত। সাদিক কায়েমকে যেভাবে জুলকারনাইন সাইর নির্বাচনে ডাকসুতে জিতিয়েছে তারও প্রতিবাদ করেছি আমি, কিন্তু উনি হয়তো অসহায় হয়ে যেহেতু বাংলাদেশের একজন ভালো চান উনি আর কি, এই কারণেই হয়তো উনি বাধ্য হয়ে এরকম পোস্ট দিয়েছেন। আমার মনে হচ্ছে জুলকারনাইন স্যারের কাছে আরও ভয়ঙ্কর কিছু পোস্ট বা ভিডিও এগুলি আছে আর কি। এবং আমার ধারণা যে বাংলাদেশের সেনাবাহিনী এবং ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থার সাথেও কিন্তু যেহেতু উনি ইনভেস্টিগেশন করেন আর কি, ইনভেস্টিগেশন করে একটা ভালো জার্নালিজমের সাথে উনি জড়িত ছিলেন, আল জাজিরার সাথে অনেক দিন থেকে কাজ করেছেন আর কি। তো আমার মনে হয় যে তার সেই সোর্সগুলি কিন্তু এখনও অ্যাক্টিভ। এবং বন্ধুরা বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা গোয়েন্দা বাহিনীর সাথে কিন্তু তার সখ্যতা আছে এবং তার প্রত্যেকটা দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দাদের সাথে সখ্যতা আছে। আপনারা এগুলি হাইড করবেন এটা ভাববেন আর কি। জুলকারনাইন সাইর ভাই বাংলাদেশের একজন মানুষ এবং উনি জামাতের পক্ষে হইলেও এগুলি হয়তো সমর্থন করেন না। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার মঙ্গল কামনা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং খুব জলদি ফিরবো আর কি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।